বাপ্পির এই কয়দিনকার ভিডিওগুলো আমি খুব বেশি একটা অবজারভেশন শুনছি, এত বেশি তাকে নিয়ে আমি আর করি নাই, বেশি একটা গুরুত্ব কম দিয়েছি। শারমিন আর ওই যে রাজমিস্ত্রির ওই দিকে আমার বেশি ফোকাস ছিল। এখানে এই বাপ্পি তার মার মরা নিয়ে এই 2 দিন প্রচুর মিথ্যাচার করে গেছে, কি ভিডিও দেখলে জানতে পারবেন। আর বাপ্পির যে খালাতো ভাইয়ের বউটাকে, বউর অসুস্থতাকে তার মা মৃত্যুর ব্লেম দেয়াইছে, যে বোনের জন্য টেনশন করে মার হার্ট অ্যাটাক আসছে। হ্যাঁ, মা তাকে ঢাকায় পাঠাইছে। এত মিথ্যা কিভাবে বলে! ওর মিথ্যা কথাগুলো প্রতি পদে 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 নিজেরাই প্রমাণ দিয়ে যায়। আর যে খালাতো ভাইটা ঢাকায় কোনো একটা ক্লিনিকে ভর্তি ছিল, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিল, তো ওই ভদ্র মহিলা আল্লাহ তাকে নিয়ে গেছে দুনিয়া থেকে। তো দেখেন, এই বাপ্পি তার আপন খালাতো ভাইয়ের বউ যদি সেই পাবনা বা ঈশ্বরদী ওই দিকে থাকতো, যদি না দেখতো, সেটা আলাদা হিসাব ছিল। এই মাহিনুর দুজনেই কিন্তু ঢাকায় আসছিল, অথচ ওনাকে হাসপাতালে দেখতে যায় নাই। ওই মহিলা এখন মারা গেছে, আর বাপ্পি ব্লেম দেয় যে তার মা এই কারণে হার্ট অ্যাটাক আসছে, বোনের টেনশানে, খালাতো ভাইয়ের বউটা অসুস্থ, সেই টেনশানে তো এইভাবেই মারা গেছে। মানে অবাক লাগে এগুলা, মানে আশ্চর্য লাগে এদের মিথ্যাচারের শেষ সীমা। আর ছোট্ট তাবিয়াও কিন্তু কিছু কথা প্রকাশ করে দিছে ইউটিউবে, যেটা তৃষার করার কথা। তৃষা দিনের 12টা পর্যন্ত ঘুমায়, আর তাবিয়ার দায়িত্ব এই বয়স্ক মানুষ যার পায়ে ব্যথা, কোমরে ব্যথা, তাবিয়ার ওই যত্নটা, দাদি নাতনির ভালোবাসা নায়নাতকুরের জন্য খুবই মানে এটা বলে বোঝানো যাবে না। বলে না মানুষ, যা আসলের থেকে সুদের দাম বেশি, তো এটা নাতি নাতকুরের ক্ষেত্রেই বুঝাইছে। বা সেই যুগ থেকে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে, হাসান হোসেনের কথা যুগ থেকেই কিন্তু আমরা জানি যে নায়নাতকুরের প্রতি দাদা নানিদের কী পরিমাণ ভালোবাসা, এটা তার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু ছোট্ট তাবিয়াও কিন্তু বলছে যে এই মাহিনুর আসলে যে কী পরিমাণ বাউন্ডেলে, এই শারমিন আসলে যে কী পরিমাণ বাউন্ডেলে, এসব মহিলাদের আষ্টে বিয়ে না হইলে কার হবে আষ্টে বিয়ে? বদার যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলছে, সি মানুষের রুচি কিভাবে আসে, যে একটা কোথায় পড়ছিল বললো, যে ইউনিভার্সিটি মনে হয় নটরডাম না কোথায় ভর্তি হইলো, কইলো সে, বললাম তো ভুলে গেছে, যাই হোক এনে পড়ছে ঝিনাইদহ স্কুলে পড়ছে, ভালো ভালো জায়গায় পড়ছে, সে একটা বিষয় দেখাইলো, তারপর বিয়ে শাদী চাকরি। মানে কিভাবে রুচি আসে যে একটা অশিক্ষিত কাজের মহিলাকে বিয়ে, আচ্ছা এক বাচ্চার মাকে বিয়ে করা যায়, যে এক বাচ্চার মাকে বিয়ে করা যাবে না, এটা কোনো বিষয় না। তার প্রতি দয়া হয়েছে যে এক বাচ্চার মাকে বিয়ে করাটা পাপ না, কিন্তু বিষয় হইল প্রতিটা মানুষের যে যার লেভেল অনুযায়ী আত্মীয়তা বিয়ে শাদী করে, যেখানে এই মাহিনুরের কোনো শিক্ষা দীক্ষা পড়ালেখা কিছু নাই। আর মাহিনুরের স্ট্যাটাস দেখছেন নি, যে মাহিনুর ঢাকা শহরে কী কাজে আইসে বদারে ফাঁসাইছিল। তো আসলে এই বাপ্পির কোনো লজ্জা নাই। এই বাপ্পি কোন ব্যাখ্যা দিতে আইসা মায়ের মৃত্যুর সাথে বাবার মৃত্যু টানছে, যে মানে বাবার কথা বইলা এখানে মানুষ থেকে একটু সিম্প্যাথি যদি আমি পাই যাই, এদিক থেকে আমি উদ্ধার হয়ে যেতে পারবো। এরপরে নিশি আইসা নিশিরে দিয়ে আবার ভিডিও বানাবে, ভাই বোনের কান্দাকাটি করে আরও নাটকীয় ভিডিও দিতে পারবে, বুঝছেননি দর্শক। আর এদিকে রাজমিস্ত্রির আর শারমিনের আলামত দেখে আমি অবাক হয়ে যেতে গেছি। রাজমিস্ত্রি আর শারমিনের আলামত, মানে অবাক হইতেছি। এদের মানে জীবন দেখেন, 4টা মাস সংসার করতে পারলো না, 4টা মাস, তারপরে এদেরকে ভালোবাসার মানুষের অভাব নেই। এদের নাকি ভালোবাসা, ওই রাজমিস্ত্রির চ্যানেলে যাই ভিউজ দেখে আইসেন। রাজমিস্ত্রিরা নাকি কে জানি বলে যে আব্বু আম্মুকে সাথে রাখার জন্য, তারপরে তাকে ভিউজ দিবে, এই জন্য আব্বু আম্মুকে রাখছে সাথে। মানে কি হাস্যকর কথাবার্তা। আচ্ছা, রাজমিস্ত্রি যে এখন আব্বু আম্মুকে সাথে নিয়ে দর্শকের সিম্প্যাথি খাইতে আসছে, কিন্তু রাজমিস্ত্রি আগে সে কোথায় ছিল এবং তার বাবা মা কোথায় থাকতো? রাজমিস্ত্রি এবং রাজমিস্ত্রির বাইরে তার বাবা মার প্রতি কোনো দায়িত্ব পালন করছে না? বাবা মাকে দেখছে বৃদ্ধ বয়সে, বাবাকে দিয়ে বলে তুমি চুলা লাগাই দিও, এই প্যাকেট উঠাই রাখো, ওই প্যাকেট তুলে রাখো, কেচিং রুমে রাখো, এটা রসুন আর কিতা এটা ইনজেকশান, মা গো মা কিতা কইতাম।
তো দর্শক আসসালামু আলাইকুম, ভাই বোনের রান্নার ভালো আছেন? না ভালো আছি। আবারও আইসেন নগল কথা কইতে। ভালো থাকলে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন, যারা করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই জানি এখন ব্যস্ততার মাঝে আসছেন, সবাই সুযোগ করে ভিডিও দেখে নিন। গতকালকে 2টা ভিডিও আপলোড হয়েছে, যারা দেখেন নাই সুযোগ মতো দেখে নিন। চলেন আমরা একটু সামনের দিকে আগাই যাই টুপ করে। একটা ভিডিওতে যেটা তাবিয়াকে নিয়ে বাপ্পি এসে বসছে, যে তাবিয়ার দাদি তাবিয়াকে বকতো, সব শুধু আমাকে বলো, আমাকে কেন বলো, তোর মারে যাই বলতে পারিস না। দেখেন বয়স হয়ে গেলে, বয়স কি এখন জোয়ান মানুষেরই এনে ব্যথা, মানে এই ব্যথার জন্য মানুষ ইয়ে হয় না। ভাই আমি কি জানি বলে সেন্ট মার্টিন আর কক্সবাজারে গেছিলাম 5-7 দিনের ছুটিতে। বিশ্বাস করেন ওইখান থেকে জার্নি করে আইসা জোয়ান মানুষ আমার শরীরে ব্যথার জন্য নড়তে পারি না, এমন অবস্থা। তারপরে জিমে যাওয়ার পরে, মানে গ্যাপ দেওয়ার পরে জিমে যাওয়ার পরে মনে হয় যে শরীর এদিক থেকে ওইদিকে আমি ফিরাইতে পারতেছি না, এত ব্যথা। তো আমার ভাই হাতের ব্যথার জন্য আজকে ঢাকায় আসছিল ডাক্তার দেখাইতে। তেমন কিছু হয় নাই, শুধু হাতে ব্যথা করে। এখন ডাক্তারে শুধু থেরাপি দিয়ে দিছে, এমনি ক্ষয়ক্ষতি কিছু হয় নাই। তো যাই হোক, তাইলে নাজমা খালার বয়সটার কথা চিন্তা করেন। ওনার এই বয়সে যে সকালবেলা আমাদের মাহিনুর বেগম 12টা পর্যন্ত 5 জায়গায় ঘুমাইব, আর এদিকে ফাতেহার ফুল আইসার। আমি তো আপনাগুলোকে একটা ভিডিও বানাইছি। বাপ্পি বলে উপরে যাইও না, উপরে ভাও আছে, মানে তিশা ঘুমাইতেছে, তিশার ঘুমের ডিস্টার্ব হবে। বাপ্পি ফাতেহার পিছনে ক্যামেরা নিয়ে দৌড়াইতেছে। তো কালকে তাবিয়া বলতেছে যে তার দাদির হাতে পায়ের মধ্যে ব্যথা, তো বলে যে আমার পা টিপে দে, তাহলে তোরা চা বানাই দিব। কিন্তু এই কাজটা তো তিশার করার কথা। এরপরে এই যে কালকে আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করছি যে তানের বিষয়টা, তান যে নিচতলায় করে বললো না, তানকে নিচতলায় রাখে। তান একটা ছোট বাচ্চা, সে নিচতলায় থাকলেই কি না থাকলেই কি, সে ঘুম দিলেই সে ঘুমাই জায়গা। আর বাপ্পি ভালো করেই জানে যে তার মা সকালে তানকে উঠাবে এবং স্কুলে পাঠাবে, যাওয়ার ব্যবস্থা করবে। অবাক হয়ে যায় এই লোক কিভাবে এরকম একটা মানে মহিলাকে বিয়ে করে, এরকম একটা মহিলার পেট থেকে বের হয়ে এত ডিসিপ্লিনের মধ্যে মানুষে কম বয়সে থেকে কুলাঙ্গার ছিল, স্টুডেন্ট লাইফ থেকে কুলাঙ্গার ছিল, দেখেই তো মাইনরে বিয়ে করে মানে ঘরে তুলছে। তো দেখেন এমন একটা ডিসিপ্লিনে থাকা মহিলার পেট থেকে কিন্তু বদা হয়েছে। কিন্তু এই তার ঘরের কার্যক্রমগুলো দেখেন, তিশার বিষয়টা দেখেন। যেমন তান স্কুলে যাবে, সকালবেলা একটা ভিডিওতে আমি দেখছি, তান বলতেছে তারে দিয়ে আসতে, সে বলতেছে না সে যাবে না, তানের ধমক দিয়ে উঠছে। রান্নাঘরে যাইয়া শুকনা ওই যে বন রুটি আছে না, যেগুলো বার্গার বানগুলো আছে না, ওরকম ওই যে রিক্সাওয়ালারা দেখবেন একটা খাইয়া পানি খায় রিক্সা চালানোর পরে, তাদের একটা নাস্তা ওই বেকারি। তো ওই বান একটা দিছে বা তানের হাতে, তান বলছে এগুলো কেমনে খাবো, মুখেটা কুচকে, সকালবেলা এটা খায় কীভাবে বলেন তো, মুখেটা কুচকাই রয়েছে। তো বাপ্পি তানের হাতে এই ব্যাগটা দিয়ে বলে যাও। তো তানকে বলতেছে যে একটু বাইকে দিয়ে আসতে, বাপ্পি যাবে না, বাপ্পি বলতেছে ব্যানে করে চলে যাও, রিক্সা করে চলে যাও। তো এমনই কুলাঙ্গার মা বাবা, সন্তানের প্রতি কোনো দায়িত্ব নেই, যার কারণে নাজমা খালা উনি টেনশানে ছিল যে বংশের একমাত্র একটা ছেলে যদি নষ্ট হয়ে যায়, এটা ওনার টেনশানে ছিল। এই জন্য না তানের প্রতি ওনার অনেক দায়িত্ব পালন করতে। যেটা কালকে তাবিয়া বলছে যে আমার পা ব্যথা করে, তোর মাকে বলতে পারস না আমারে জ্বালাস কিসের জন্য, আমার পা টিপ্পা দে। দেখেন যে ওনার বয়স হয়েছে, উনি দাঁড়ায় থাকতে পারে না, পা টিপ্পা দে, যে তোর মারে বলতে পারস না। সোজা একটা মানে মনে হয় যে লোক পাইছে তার উপরে। কারণ মাহিনুর বেগম ইউটিউবের টাকা হঠাৎ করেই পাইছে। সালমানের মা হয়েছে একটা নকরানি, সালমানের মাকে কোলে দিয়ে সারা পরিবারের দায়িত্ব ছেড়ে দিয়ে আমাদের মাহিনুর বেগম 10টা 12টা 3টা 1:30টার সময় ঘুম থেকে উঠতো। তো ওই বাড়িতে যাইও ঠিকই কিন্তু নাজমা খালাকে পাইছে তার মেয়ের দায়িত্ব, ছেলের দায়িত্ব নেওয়ার জন্য। তো এই বাপ্পি আইসা বলে যে আমার ছেলেকে তো নিচে শোয়াইতেছে, ছোট্ট একটা তাবিয়া নিজের বাচ্চা। আমরা তো আমাদের বাচ্চাদেরকে নিজে না খাওয়াইলে সন্তুষ্ট হই না, যে এটুকু খাইছে আজকে তো এটুকু খাইলো না, কি পরিমাণ টেনশন যে লাগে। আর নিজে যদি না খাওয়াই দিতে পারি, যতই খাওয়াই দেখ, মুরব্বী যারা থাকে তারা যদি বলে আমি খাওয়াই দিছি, তারপরেও কিন্তু মন ভরে না যে খাওয়াইছে না খাওয়াইছে, আমি যেভাবে খাওয়াই ওইভাবে কি আমার বাচ্চারা খাওয়াইতে পারছে। এটা একটা মনের ভিতরে একরকম কুতুর করতে থাকে। আর
তাবিয়া বলে যে সকালবেলা উঠে মা চা বানাই দিতে হইব, আমাকে চা বানাই দাও, আমি চা খাবো বলে আমার পায়ে ব্যথা, আমি পারি না। মানে অবাক লাগে এই সমস্ত কথাবার্তা শুনতে। আরেকটা বিষয় হয়েছে, বাপ্পির খালাতো ভাইয়ের বউটা মারা গেছে, সেই খালাতো ভাইয়ের হার্ট অ্যাটাকের বিষয়টা তার খালার উপরে চাপাই দিছে, যে খালা বিভিন্ন কথা শেয়ার করে মার কাছে। বোন কীভাবে, মা কীভাবে এত টাকা আনবে, কোথার থেকে এইভাবে আনবে, বোনের টেনশানে সে হার্ট অ্যাটাক করছে। চিন্তা করেন কত বড় কুলাঙ্গার, যে ঢাকা শহরে আসছে, আইসা একটা পরিবারের একটা মানুষ অসুস্থ, তারে ঢাকা শহরে এসে দেখতে যায় না, এই পদ্মাস্তরে চলে গেছে। আর মাহিনুর তাবিয়া অসুস্থ, বাপ্পি বলে যে তার মা তাকে ঢাকা পাঠাইছে তাকে ট্রিটমেন্ট করার জন্য, অথচ মিম আগেই বলে দিছে বাপ্পি ভাইয়া আসতেছে, তিশা আপু আসতেছে শপিং করার জন্য, শপিং করার উদ্দেশ্যে আসতেছে, যেটা কালে একবার বলে দিছে। আর বদা ঢাকায় এসে টাইটেল থাম্বনেল দিছে মিমের কারণে ঢাকায় আসতে হলো, মিমের কারণে ঢাকায় আসতে হলো। আর এখন মা মারা যাওয়ার পরে একবার বলে তিশাকে চিকিৎসার জন্য পাঠাইছি, আর একবার বলে বাপ্পিকে চিকিৎসা করানোর জন্য ময়মা পাঠাইছে। কী হাস্যকর আর কী পরিমাণ ঘোড়া যুক্তি। মানুষ লজ্জা থাকলে বলতো যে আমার ভুল হয়েছে, আমার ভুলের কারণে আমি থাকতে পারলাম না। মানে অন্তত তার দর্শকদের কাছে সে এইভাবে আফসোস করতো যে ভাই দেখেন আমার ভুল হয়েছে, আমি ইউটিউবার, আমি ভিডিও বানানোর জন্য আসলে পদ্মাস্তরে যাই। আমি যদি আমার মাকে দেখতে পারতাম আমি কতটা অবাগা কুলাঙ্গা, যদি চোখের পানি ছাড়ি দিতে কথাগুলো বইলা, মানুষ কিন্তু তাকে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতো। দেখেন আমাদের কি বলে সাবেক যে প্রধানমন্ত্রী ছিল, সে ইন্ডিয়া থেকে একটা ভাষণ দিছে, যাতে কিন্তু আশা করছিল যে সে মাপ চাইব, সে মাপ না চাইয়ে উল্টা উস্কানিমূলক কথা বলাতে মানুষ কী করছে, যাই 32 নাম্বার ভেঙে দিছে। অথচ 32 নাম্বার কিন্তু একটা স্মৃতি বিজড়িত জায়গা, যেটা বঙ্গবন্ধুর বাড়ি। এখন জাতীয় যে নেতারা আছে, বঙ্গবন্ধু জিয়াউর রহমান বলেন, যারাই আছে, তাদেরকে তো মানে তাদের মর্যাদা দেওয়া লাগবে। যত যাই হোক, অনেকে হয়তো এই কথাটা আমার পছন্দ করবেন না যারা অন্য অন্য দল করেন, এটা কিন্তু সত্যি। আমি কোনো দলের সাথে সম্পৃক্ত না, আমি জাস্ট এমনি বললাম যে জাতীয় যারা আসছে যে নেতা, তাদেরকে তাদের যোগ্য মর্যাদা অবশ্যই দিতে হবে। তো দেখেন 32 নম্বরটা তো স্বাধীনতা যুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত একটা জায়গা। এখানে এটা কিন্তু ট্রাস্টকে দিয়ে দিচ্ছে, এটা বাংলাদেশের একটা সম্পদ ছিল। ওনার এই ঘাটতেরামির জন্য ওই বাড়িটা মানে ভাঙা হয়েছে। আর কিছু মানুষের স্বার্থসিদ্ধি ছিল, যারা বাংলাদেশ চায় নাই, তাদের স্বার্থ ছিল, তারা যায় ওই বিষয়, ওইটার উপরে খুব ছিল, ওইটা ভেঙে দিছে। তেমনি দেখেন এই বাপ্পি কত বড় কুলাঙ্গার, মানে এটার সাথে এটা আমি মিলাইতেছি না, কোথায় বঙ্গবন্ধু কোথায় বাপ্পি, আপনারা আবার এটার লোক এটা মিলেন, এটা জাস্ট একটা মানে দিলাম আর কি, লজিক দেখাইলাম। বাপ্পি দেখেন করলো অপরাধ, তার খামখেয়ালি জীবনের জন্য আমি একমাত্র ছেলে দেশে থেকে মার পাশে থাকতে পারে নাই, উল্টা এসে সে দর্শকদেরকে বোঝায় যে তার বাবা এইভাবে মারা গেছে, সে ইন্ডিয়ায় নিয়ে গেছে। মানে তাই বলে কি মায়ের মৃত্যুর এই অপকর্মটা কি ধামাচাপা দেওয়া যায়? সে অপেক্ষা করতেছে আরও 20 মিনিট দেখবে, তারপরে কথা বলবে। 20 মিনিট দেখা তারপরে গাড়িওয়ালাকে জানাবে। হ্যাঁ, যদি দেখে যে অপেক্ষা একটু ভালো হাসপাতালে, যদি বলে যে ভালো হাসপাতালে ভর্তি থাকলো, সে আস্তে ধীরে অনুষ্ঠান করে আইসা তারপরে তার বাড়িতে জয়েন করতো। সবসময় বলতো যে মা পারে, মা শক্ত, মা সবই পারে, হ্যাঁ 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 হ্যাঁ, মা কিন্তু সবই পারে। তো বাপ্পি সেদিনও মনে করছিল যে মা তো সবই পারে, কিন্তু মা যে মারা যাইব, মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে চলে আইব, বাপ্পি এটাই মনে করছিল। একটা কমেন্ট পড়ে দিই আপনাদের সাথে। আমার একটা প্রিয় আপু কমেন্ট করছে, এই আপুটা অনেক কিছু জানে, ওই এলাকার আপুটা এই জন্য জানে। তো কমেন্টটা হইল, বদার প্রতিটা দাড়ির গোফে গোফে শয়তান। বদার মা নাকি ট্রিটমেন্টের জন্য বদাকে ঢাকা পাঠাইছে, কিন্তু বদা ভুলে গেছে বদা ঢাকা যাওয়ার আগে বুতুরি বলেছিল আপু ভাইয়া আসতেছে, আপু মূলত ঈদের শপিং করবে। মানুষকে শিরকের ভয় দেখাবি না, শিরক মানে কি জানিস? বদাদে বাল্লা হাদিসগুলো দেওয়া শুরু করছে। শিরক মানে কি? হ্যাঁ, শিরক হইছে আল্লাহর নাফরমানি করা এবং আল্লাহর সাথে কিছু নিয়ে তুলনা করাটাকে শিরক বলে। তো এই বদা কিসের সাথে কিসের তুলনা মিলাইয়া সে শিরকের উদাহরণ দেখাইতেছে। বরং মরা মাকে নিয়ে মিথ্যাচার করার জন্য আল্লাহ নালত দিবে তোকে আর মাক্ষীকে। আপু, বদার খালাতো ভাইয়ের ওয়াইফ মারা গেছে, আল্লাহ যেন শিশু বাচ্চাটার উসিলায় ওনাকে মাফ করে, জান্নাত দান করে, আমিন। সবাই দোয়া করেন আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করে। তার মা মারা গেছে, সে মাকে নিয়ে যে আফসোস করা, মাকে নিয়ে কোনো কথা বলা, তার ভুলের কারণে তার মা
মরার সময় মানুষ তো মরবে রে ভাই, কেউ তো চিরকাল আর বাঁচি থাকবে না, কিন্তু সে কোথাও যে মাকে নিয়ে সে অনুতপ্ত হবে যে আমি যাওয়ার কারণে আমার মাকে দেখতে পারি নাই, আজকে আমি বাড়িতে থাকলে আমার মাকে দেখতে পারতাম। সে উল্টা সাফাই দিতে গিয়ে তার শিক্ষা জীবন, তার বাবার জন্য সে কি করছে ওইগুলা বলতে আসছে। আরে মানুষ তো সে কি ঢাকা থাকতে পারতো না? সে শুধু তার মায়ের জন্য আসছে, মায়ের জন্য বাড়িতে চলে আসছে। এই কুলাঙ্গার জীবনও বাড়িতে আসতো না। বাড়িতে আসার কারণ হয়েছে যেহেতু ভিডিও বানায়, এখান থেকে লক্ষ বেকার মানুষের একটা ইনকাম, এরপর ঢাকায় থাকলে এখন যেই টাকাটা সে ইনকাম করছে এখান থেকে সে 1/5 একটা টাকা সে খরচ করে, আর বাকি টাকাটা তার সম্পূর্ণ সেফ ছিল। আর নাজমা খালা তো তাই পুরা বাজারের খরচের সব কিছু নাজমা খালা তার নিজের টাকায় নিজে দিত। বদা নাজমা খালার জন্য এক্সট্রা করে কিছুই করতে হতো না, বা একটা ট্যাবলেট ওষুধও কিনে দিতে হতো না। এই যে ওনার হার্টের সমস্যা, উনি নিজের ডাক্তার দেখাইতো এবং নিজের ট্রিটমেন্ট করতো। তো বদার নিজের ঢাকায় থাকলে আপনি একটা বাসা ভাড়া দিলেই বুঝতে পারবেন যে কত ধানে কত চাল, গায়ের মধ্যে কেমন লাগে। যারা বাসা ভাড়া দিয়ে থাকে তারা বুঝতে পারে যে একটা বাসা ভাড়া দিয়ে ঢাকা শহরে থাকলে তারা জানে যে বাসা ভাড়া দিয়ে কতটা কলিজা ছিঁড়ে যায়, ভাড়াটিয়াদের কলিজা ছিঁড়ে যায়। তো বদা ওই যে বাসায় থাকতো ওইটা প্রায় 30,000 টাকা না 25,000 টাকার মতো চলে আসতো। প্রতি মাসে যদি 25,000 টাকা শুধু বাড়িওয়ালাকে দিয়ে দিতে হইতো, আর সারা মাসের খরচ, স্কুল, বিভিন্ন খরচ তো আছেই, আর মাখির যে শপিং আপনারা তো ভালো করে জানেন। বদা গেছে তার টাকা বাঁচাইতো, টাকা সেভ করতো। বদা নিজেই বলতেছে সে 10 টাকা ইনকাম করলে আরও 10 টাকা সে জমাই রাখতো, ভবিষ্যতের জন্য সেভ করে থুইতো। তো টাকা জমাইতেই সে বাড়িতে গেছে। নিজের স্বার্থ ছাড়া সে কখনো যে মায়ের টানে সে বাড়িতে চলে আসছে, পুরাই মিথ্যা কথা এগুলা। কীভাবে দাঁড়িয়ে 12 দিন অপেক্ষা করে তার কথাবার্তা আচার আচরণে বোঝা যায় যে সে কানবে করে বলে যে তার মার গুনাহ হবে। মানে এত নির্লজ্জ, যদি এই কথাগুলোর সাথে সে ধর্মীয় বিষয়গুলো যদি সে চিন্তা করতো তাহলে মাইনুরকে নিয়ে কালেয়ার সাথে এভাবে কোমর ধুলিয়ে নাচতো না, কালিয়াকে কোলে উঠাইতো না, কালিয়ার মুখ বেকা ঠোঁট থেকে মিষ্টি কামড় দিয়ে খাইতো না। সত্যি কথা বলতে যার এই সেন্স আসে যে তার মার কষ্ট হবে, তার মার গুনাহ হবে, আর অথচ সে দুনিয়ার গুনার কাজ করে বসে রয়েছে পুরো জীবন। ইউটিউবে ব্লগ বানানো থেকে শুরু করে একটা মুখ বেকির মুখ থেকে ঠোঁটে লাগায় মিষ্টি কামড় দিয়ে খাওয়া, কি জঘন্য আর নোংরা কাজ কারবার। গত 3 মাস হয় নাই এখনও, কালিয়াকে কোলে উড়াই, কালিয়ার বুকের ভিতরে নিজের মাথা ঢুকাই। এরপরে আবার কালিয়ার বিয়ের দিনও নাচতে কালিয়া বাপ্পির কোলের মধ্যে উঠে গেছে। যেদিন সে কালিয়া বট সাজিয়েছিল সেদিনও বাপ্পির কোলের মধ্যে জাফাই পড়ছে। তো সেই লোক কীভাবে যে মার গুনাহ হবে এটা চিন্তা করে? গুনার বিষয়টা চিন্তা করলে সার্বিক বিষয়ে চিন্তা করতে হইব। শুধু মানে পার্সোনাল হাদিসগুলো বানাইয়া ভুয়া সিম্প্যাথিটা যদি দর্শকদের থেকে খাইতে পারে, শুধু এই তালে থায় ভদা। দর্শক এবার শারমিনার যমরাজের কথা কি? ওরে যমরাজ, তোর জীবনে 5 কেজি কেনার মতো মাংস কেনার মতো এই যমরাজের কি যোগ্যতা ছিল? দর্শক, শারমিনকে বিয়ে করার কারণে, তার ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠিত হওয়ার কারণে সে আজকে সাদা একটা টাইসলা বাসার মধ্যে থাকে। যেদিন শারমিন রেনি সুইপার পট্টির ভিতরে যাই ঢুকলো, মা গো মা, আমার মাথাটা ঘুরে উঠছে দেখার পরে। আমার কাছে মনে হলো যে এটার ভিতরে ঢুকলেই তো মাথা ঘুরাইয়া মনে হয় এনে চিৎপটাং হয়ে পড়বো। শুধু মাথাটা গুজার মনে ঠাই আছে, এই না আছে রান্নাঘর, না আছে বাথরুম, না আছে কোনো কিছু, এটার ভিতরে থাকে। তো শারমিনের বদলতে সে আজকে সাদা ডাইশলা বাসার মধ্যে উঠছে। আর রান্না করে যাই, এই হইলো রসুন, না ওয়াশরুমে যাই, এ হলো রসুনটা এখানে রাখছি, যদি বাঁচতে আছে গায়ে দেয়। হাতের বিয়ের সময় হাতে যে বিয়ে করে একটা মানুষকে, তার বিয়ের মধ্যে কিন্তু দেখা যায় নাই, একটা প্রাণীকে দেখা যায় নাই। হাতের এখন পরিবার হয়েছে, 22টি তার পরিবার হয়েছে। এগুলা সবগুলাই শয়তান। সত্যি দর্শক, যখন গোড়ার মধ্যে বাবা মা জীবিত থাকে, মুরব্বি থাকে, সেখানে একটা ছেলের পর বারবার কীভাবে বিয়েগুলো ভেঙে যায়, একটার পর একটা বিয়েগুলো ভেঙে চুরমুচুর হয়ে যায়। মানে অবাক লাগে যে 4টা মাস যাইতে পারলো না একটা বিয়ে ভেঙে যায়। শারমিনদের অবস্থা হয়েছে কি, শারমিন তো ইউটিউব থেকে প্রচুর টাকা পয়সা ইনকাম করে, যেমন কালিয়ার পাওয়ারের ঠেলায় বাবু আঙ্গুরটারে পিসালায়।
তো শারমিনও মনে করছে যেমন তিশা যেমন বাপ্পিরে পিসালায় কথা কথা কইলে জুতার বাড়ি দিব, তো কালিয়াও মনে করছে শারমিনও মনে করছে যে এরকম কিছু হয়তো বাবুর মতো কইব আমার রানী আমার জান আমার কলিজা, মনে করছে এটা। ভাই শারমিন বলে একটা কথা যে তার মাকে আমি বলি আপনি বাসা থেকে যায়েন না, আপনি গেলে সে আমার মারবো। চিন্তা করেন, এটাকে হজম করার মতো বিষয় না, সহ্য করার মতো বিষয়, সহ্য করার মতো বিষয়। ভাই এটা যে ও বলছে আমি অবাক হয়ে গেছি, আমি অবাক হয়ে গেছি যে শারমিন ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করি, ওই টাকার পিছনে পড়ে একটা ছেলে তার বিয়ে করার পরে আবার পুরা সাড্ডি পর্যন্ত কিনে দিছে, দেওয়ার পরে তার গায়ে যদি হাত তোলে মানে আশ্চর্য লাগে। এদের কি সুন্দর, এরা লাফাইয়া জাফাইয়া কম্প করে এরা বিয়ে করে, আবার 4 মাস টিকে না, 3 বছর টিকে না, 2 বছর টিকে না, বিয়ে আবার সুন্দর করে ভাঙি যাবে। তো জাতি এখন আবার আরেকটা অপেক্ষার মধ্যে আছে, 3য় 4র্থ নাম্বার বিয়ে খাইব। আর যমরাজের অবস্থা দেখছিনি, ইনজেকশন, একটা ইনজেকশন চুলা কিনবো, কোচিং কেচিন রুম, এই কেচিন রুমে যাই একটু দেখে আসি, একটা রসুন গায়ে দিব মেশিন, এই যে ওয়াশিং মেশিনটা লাগে যে মাগো হাতের জীবনে একটা অর্জন, হাতের জীবনে একটা অর্জন করছে ইউটিউবের টাকা দিয়ে, একটা ওয়াশিং মেশিন কিনছে আর একটা ফ্রিজ আছে। ভাই হাতে দেই এই দুর্মূল্যর বাজারে 5 কেজি গরুর মাংস আনে, ওরে ফোননি 5 কেজি গরুর মাংস তুই জীবনে চোখে দেশ নাই রে। আজকে ইউটিউবে আসার পর শারমিনের বদলতে 5 কেজি গরুর মাংস 3-4টা ফার্মের ভূতা মুরগি আনি তোর খাওয়ার ব্যবস্থা করে দিছে। তার ভিতরে এই চর্বি বাড়ির না কথাবার্তা কেন বলে জানেন? তার ইচ্ছেই ছিল একটা ইউটিউব চ্যানেল, সে মনে করতেছে এই ইউটিউব চ্যানেল দিয়ে সে রমরমা টাকা মাসের পর মাস ইনকাম করতে পারতেছে। এখন পুরা খানদান নামবে, বাইরের খানদানটা নামে যাব, ওই যে মাইয়াটা বাসার মধ্যে আছে এটার খানদানও কিন্তু আবার জামাইবো, আবার ব্লগিং করা শুরু করে দিব। এরপরে এক শ্রেণী দৌড়ে যাই দেখবো রাজমিস্ত্রির বাইরের মাইয়া আইছে, রাজমিস্ত্রির দিকেরগুলো আবার নামতেছে আস্তে আস্তে। শারমিন যে মনে করছিল এটাই মনে হয় জীবন, হাসবে ঘুরবে খেলবে তারপরে ফুর্তি করবে, এগুলো হয়েছে জীবন। ভাই জানি বুঝি একটা এরকম একটা ভাদাইম্মাকে কীভাবে বিয়ে করে যার 4টা বউ চলে যায়, 3টা বউ চলে যায়, জানি বুঝি এরকম একটা ছেলেদের বিয়ে করে কেমনে। শারমিন যেভাবে শুদ্ধভাষী গুছায় কথা বলতে জানে শারমিন, এদের পরিবারের মধ্যে সবডি হয়েছে ফৈনি। আপনারা দেখবেন সবডি মানে বাংলা উচ্চারণও কিন্তু কি পরিমাণ ভুল করে, ইংলিশ তো দূরের কথা। আর ইংরেজি কইলে তো আল্লাহ দিলে হেডি তো আপনারা জানেন কতটা পারফেক্ট ইংরেজি কইতে জানে। তো এদের মধ্যে শারমিন এবং বাবু দুজনেই কিন্তু শুদ্ধ উচ্চারণ করতে জানে এবং গুছায় কথা বলতে জানে। তো এই শারমিন যে 4টা-5টা বিয়ে করেন না, এই রাজমিস্ত্রিকে মাল্টিপ্লেক্স জানি শুনি কীভাবে বিয়ে করে আমি এটাই বুঝি না। সত্যি ওর লোক 2 বছর প্রেম করছে এই ছেলের সাথে, এটা যে কত বড় সাইকো, এটার সাথে 2 মাস প্রেম টিকে বলেন সে, তাইলে তখন শারমিনটা কেমনে পুতু কথা কই, এত চালাক মহিলাকেও 50 শামুকের মধ্যে পা কাটা গেছে, দাঁড় খাইছে 50 শামুকে শারমিনের পা কাটা গেছে। তো শারমিন এত চালাক হওয়ার পরেও, এত চালাকি জানার পরেও এ রাজমিস্ত্রি কীভাবে ধোকা দিয়ে দিল শারমিনরে। মানে এতদিন সে পুতু কথা বলছে ইউটিউবের চ্যানেলের জন্য, চ্যালেঞ্জ দাঁড়া করাবে, এই জন্য চ্যালেঞ্জ দাঁড়া করাই দিবে। আগামীকালকে তো আমি আপনাকে ফুরাই বলছি যে নেশা করে এসে বসছে ক্যামেরার সামনে, তার ভাবভঙ্গি দেখেই বোঝা গেছে। তো চ্যালেঞ্জ দাঁড়া করাইব, এই জন্য পুতু করে কথা বলছে। আমার ম্যাডাম, আমার রানী, আমার ম্যাডামকে আমি ম্যাডাম অন শেষমেশ ম্যাডামের জামাই মহিলা আক্তার পুরুষের জন চ্যানেলটা দাঁড়াই গেছে, সারছে। এবার শারমিন দিয়ে আর কী হইব? শারমিন দিয়ে কি কোনো কাজ যাইব না? দিয়ে কী করবে? হাতে রয়েছে টাকার দরকার। কত ছোট লোক, কত মন মানসিকতা নিচু, কত জঘন্য, মানে কতটা সাইকো হলে যে যার 3-4টা বউ চলে গেছে সে অন্তত শারমিন বাউন্ডারিলে হলেও তারা আটকানোর চেষ্টা করতো বিভিন্নভাবে। ভাই সম্পূর্ণ ঝামেলাটা তো আপনারা বুঝতেই পারছেন, সম্পূর্ণ ঝামেলাটা হচ্ছে টাকা পয়সা সংক্রান্ত ঝামেলাটা পারিবারিক কোন্দল থেকে কিছুই হয় নাই, ঝামেলাটা পারিবারিক কোন্দলে কোনো কিছুই হয় নাই। শারমিন বাউন্ডারিলা, শারমিন যেখানে খুশি সেখানে যায়। মূল কাহিনী হয়েছে এখানে
টাকা টাকা নিয়েই, ইউটিউবের টাকা নিয়েই, টাকা সংক্রান্তই কিন্তু শারমিনের এই সংসার ভাঙ্গার কাহিনী। আর শারমিনের পরিবার তো আছে, হেডি তো আরও কোন কোয়ালিটির আপনারা ভালো করেই জানেন। বাবু তো কারো দায়িত্বেই নিতে চায় না, নিজের দায়িত্বে আরেকজনের উপরে ছাড়িয়ে দিয়ে রেখেছে। আর বেল্লাল যে টস কথা বলে, বেল্লালও কোনোভাবে চায় না শারমিনের সংসারটা হোক বা টিকুক। বেল্লালও চাইছে যে শারমিনের সংসারটা যেন ভেঙে যায় এবং শারমিনের টাকা পয়সা যেন বেল্লালও সুন্দর করে নিজের মতো করে খরচ করতে পারে। এই ছেলে সব কিছু জানে বুঝে শারমিনরে বিয়ে করছে। এর আগে সে মালয়েশিয়া, সিঙ্গাপুর যখন ঘুরতে গেছিলো একা একা, তখন এই ছেলের তখন তো সে পিছু হটে নাই যে একটা মেয়ে কেন একা একা, পরিবারের অবাধ্য বা পরিবার নাই, কেউ ফ্যামিলির একটা ছেলে কেউ সাথে নাই, একটা মেয়ে কী কাজে একা একা সে মালয়েশিয়া, সিঙ্গাপুর যাবে। মালয়েশিয়ার কথা তো সে স্বীকারই করে না, সিঙ্গাপুরের কথা বারবার বলতেছে। আবার বলে দেখেন যে আমার এখানে কোনো বিশেষ সিল আছে, দেখেন কোনো বিশেষ সিল নেই, মালয়েশিয়ার বিশেষ কোনো সিল নেই, দেখাইতেছে আর কি মালয়েশিয়ার বিশেষ সিল নেই। ভাই মানুষ এত বোকা, ঘাসে মুখ দিয়ে চলে। এগুলো তো ভিসা, যেটির মধ্যে সিল পড়ে না, এগুলো সেই ভিসা, ইলেকট্রিক ভিসা। আপনি যখন এটা স্ক্যান করবে তখন দেখা যাবে, ওইখানে চলে আসবে যে আপনি কোন দেশ ভ্রমণ করছেন। মানুষের শারমিন বোঝাইতে হয়েছে যে দেখেন আমার এখানে সিল নেই। তো শারমিন ভালো করে জানে আমরা বললে কোনো লাভ হয় না, কারণ শারমিনদের এক শ্রেণীর ভিউয়ার্স আছে, সবগুলো হচ্ছে শারমিনদের কোয়ালিটি, মূর্খ টাইপের লোকজন। তো তাদেরকে এগুলো ধানাই ফানাই করে বোঝানো যায়। এই ছেলে এতটাই মগ্ন হয়েছিল, সব যায় না বুঝা শারমিন সিঙ্গাপুর গেছে, একা গেছে, এটাও কিন্তু মানে নিয়ে শারমিনের লগে সে বিয়ে করতে রাজি ছিল। আজকে সম্পূর্ণ ইউটিউবের কারণে একটা সংসার, 4 মাসের একটা সংসার ভেঙে যায়। সবচেয়ে আমার কাছে শারমিন অনেক বাজে মহিলা, বাউন্ডেলা মহিলা, সংসারী মহিলা, সব কিছু ঠিক আছে, কিন্তু কথা হয়েছে একটা মেয়ের 4 মাস বিয়ের বয়স না পারিতে তাকে চুলের মুঠি ধরে মাইরা মুখ টুক ফুলাই দেয়। যেটা আমি আগেও আন্দাজের ভিত্তিতে একটা ভিডিও বানাইছি, পরে এই ভিডিও কিন্তু সত্যি হয়ে গেছে যে শারমিনকে মারছে বা কয়েকবার দফায় মারছে, একবার না কয়েকবার দফায় শারমিনকে মারছে, গায়ে হাত তুলছে। তা আচার আচরণ দেখলে বুঝতে পারবেন সে যে পুরাই একটা সাইকো, মানসিকভাবে অসুস্থ। তার বাবা মা দুইটা আরও বেশি বদমাইশ, কারণ একটা ছেলে পরপর বিয়ে বসতেছে, একটা ছেলের সংসার ভিতরে এরকম ঝামেলা লাগবে, ওই বাবা মা কীভাবে এগুলা হজম করে এবং এগুলা মাইনা নেয়। এই বদমাইশ আরও ভিউজের জন্য এখন শারমিন যদি আসার জন্য, শারমিনের মন মানসিকতা কিন্তু নত হয়েছে যে সে আসবে, এরা ঢাকার ভিতরে আসছে যে সংসার করবে, আবার যাবে, ফিরে যাবে, ওইরকম ইচ্ছা কিন্তু শারমিনের মনের ভিতর থেকে পোষণ করছে। কিন্তু এই বদমাইশ ইউটিউবের স্বাদ পাই গেছে যে যতটা কন্ট্রোভার্সি শারমিনের বিষয় নিয়ে ইউটিউবের ডিভোর্স পর্যন্ত নিতে পারে, আরও রেশারেশি কোন দল দেখাইতে পারে, এই সুযোগে এই বদমাইশ লাখ টাকা ইউটিউব থেকে উপার্জন করতে পারবো। এই বদমাইশের কিন্তু মূল লক্ষ্যই কিন্তু এইটা। আপনারা দেখেন শেষমেশ কিন্তু শারমিনের মনোভাব ছিল যে সে শ্বশুর বাড়িতে যাবে। তো আসলে কোনো পক্ষেই তার আশেপাশে ভালো নাই, গড় থেকে যেই পক্ষ আছে এই পক্ষরাও শারমিনের সংসারও চায় না। আর ওইদিকে রাজমিস্ত্রি আছে যে এটা নিয়ে যতটা কন্ট্রোভার্সি তৈরি করব, যতটা ঝুলাই রাখবো, যত প্রতিদিন ড্রামা দেখাইতে পারবো, অতই কিন্তু ভিউজ আদায় করে নিতে পারবো, অতই ডলার কামাইতে পারবো। প্রথম দিকে আমি আমার ম্যাডামকে চাই করতে দেখছে যে লাখ ভিউ হইতেছে, তখন তার মাঝে একটা আরও বেশি লোভ চলে আসছে। লোভ আসার কারণে সে এখন এতদিন ম্যাডাম করি আমার বউকে চাই, আমার বউকে থাকতে পারি, বউকে নিয়ে যেন থাকতে পারি, শুধু এরকম কথাবার্তা কিন্তু বলছে, বউকে নিয়ে যেন থাকতে পারি। এখন কিন্তু একবারও বউকে নিয়ে আসার কথা সে একবারও মুখ দিয়ে উচ্চারণ করে না। সে জানে বউকে যতটা দূরত্ব রাখা যাবে, না আনা যাবে, ততক্ষণ সে 5 কেজি গরুর মাংস কিনে খাইতে পারবো, তত